আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্নমঞ্চের আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আজ 19শে জুলাই রবিবার 5 দিনের সফরে তুরস্ক গিয়েছেন বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকার খান। তার এই সফরের আসল উদ্দেশ্য কি? জুলাই মাস চলছে। 2024 সালের এই জুলাই আগস্টে যে রেজিম চেঞ্জের জন্য জঙ্গি অভ্যুত্থান হয়েছিল এবং যেখানে জনগণ প্রতারিত হয়েছিল, সেখানে মাত্র 2 বছরের মাথায় জুলাই সংক্রান্ত বিভিন্ন প্রোগ্রামে কেন এমন দর্শক শূন্যতা? আজকে মূলত এই বিষয়গুলো নিয়ে কথা বলবো। শেষ পর্যন্ত সাথে থাকবেন। আসসালামু আলাইকুম, আদাব এবং নমস্কার। দায়িত্ব গ্রহণের পরে 3 বার তুরস্কে গিয়েছেন জেনারেল ওয়াকার এবং আজকে তিনি 5 দিনের সফরে তুরস্ক গিয়েছেন। এই সফরের উদ্দেশ্য কি? বিভিন্ন প্রতিরক্ষা শিল্প প্রতিষ্ঠান ঘুরে দেখা এবং শেষ দিকে একটি সেমিনারে অংশগ্রহণ। বাংলাদেশের আকাশ প্রতিরক্ষার কৌশল নিয়ে আয়োজিত এই সেমিনার। কিন্তু সাদা চোখে বা আইএসপিআর বিবৃতি যেটা বলেছে, সেটাই কি তার তুরস্কে যাওয়ার প্রধান কারণ? আমরা এতদিন দেখেছি যে কাতারে বিভিন্ন মিটিং হতো, তালেবানদের মিটিং বলেন, হামাসের মিটিং বলেন, বিভিন্ন বিচ্ছিন্নতাবাদী বা জঙ্গি গোষ্ঠী বা ইসলামিক টেরোরিস্ট গ্রুপ, এদের মিটিং গুলো কিন্তু কাতারে হতো। কিন্তু কাতারে এই মুহূর্তে মিটিং করাটা সেফ না, বিশেষ করে ইরানের আক্রমণের মুখে কাতারের বা অন্যান্য মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটি রয়েছে। সুতরাং এই মুহূর্তে কাতারে মিটিং গুলো করা সম্ভব না। পাকিস্তানেও মিটিং গুলো করা এই মুহূর্তে সম্ভব না, কারণ পাকিস্তানও নিজেদের ঘরের ভেতরে নানা রকমের সমস্যা আছে। তারপরে আবার বেলুচিস্তান যে স্বাধীনতা ঘোষণা করেছে, এটি নিঃসন্দেহে পাকিস্তানের আভ্যন্তরীণ রাজনীতিতে একটা উল্লেখযোগ্য ঘটনা। এবং বেলুচিস্তানে এই যে স্বাধীনতার আন্দোলন, স্বাধীনতা তারা ঘোষণা করেছে, তাদের কিন্তু একটা জনপ্রিয় স্লোগান ছিল, শেখ মুজিবের পথ ধরো, বেলুচিস্তান স্বাধীন করো। তাদের উর্দু ভাষায় এটি। এবং তারা তাদের এই স্বাধীনতা সংগ্রামে প্রায়শই তারা শেখ মুজিব কিংবা মুজিবের নাম তাদের সামনে প্রেরণা হিসেবে উচ্চারণ করেন। তো এখন কাতার, পাকিস্তান যখন নিজেদের নিয়ে সমস্যা আছে, তখন এই ধরনের মিটিং এর জন্য একটা খুব ভালো জায়গা হলো তুরস্ক। তুরস্ক আমার কাছে তো মনে হয় যে একটা নটি কান্ট্রি। তুরস্কের সাথে ইসলামিক টেরোরিস্ট বা অনেকের সাথেই যোগাযোগ আছে বলে আমার ধারণা। এবং এই মুহূর্তে জেনারেল ওয়াকার খান যখন তুরস্ক ভ্রমণ করছেন, তখন সাবেক শিবিরের কর্মী এবং ব্যবসায়ী ফরিদ এবং তারিক, এই দুজনও তুরস্কে অবস্থান করছেন। আবার আইএসএর 6-7 জন কর্মকর্তাও এই মুহূর্তে তুরস্কে অবস্থান করছেন। এবং বাংলাদেশের একজন প্রতিমন্ত্রী, ভীষণ সমালোচিত এবং বিতর্কিত একজন প্রতিমন্ত্রী, তার ছেলেও এই মুহূর্তে তুরস্কে অবস্থান করছে। এরা কেন তুরস্কে অবস্থান করছে? এমন একটা সময়ে তারা গিয়েছে যখন ওয়াকার খান তুরস্ক সফর করছেন। এটা নিয়েই কিন্তু একটা জল্পনা কল্পনা চলছে। ওয়াকার খান কি এখানে আসলে কোনো ব্যবসায়িক ডিল করতে গেছেন কিনা, সেটা নিয়েও কথা হচ্ছে। এমনি আপনারা জানেন যে বগুড়ায় ড্রোন ফ্যাক্টরি হবে। তুরস্কের সাথে সরকারের অনেক আলোচনা চলছে, এখানে অস্ত্র তৈরি করবে বাংলাদেশে। তো ন্যাচারালি এই ধরনের যখন আলোচনা হয়, তখন সেখানে একটা ব্যবসা, একটা কমিশন, অনেক কিছু জড়িত থাকে। যে কারণে জেনারেল ওয়াকার খান যেমন গিয়েছে, তার সাথে এই শিবিরের 2 ব্যবসায়ী, প্রতিমন্ত্রীর ছেলে
আবার আইএসআই 6-7 জনের থাকায় সেটা নিয়েও একটা উদ্বেগের ব্যাপার রয়েছে। এমনিতেই জেনারেল ওয়াকার খান কিন্তু আজকাল প্রায় বিষণ্ণ থাকেন। তারা যে তিনজন ত্রিরত্ন, তিন বাহিনীর প্রধান ষড়যন্ত্র করে যে জুলাই আগস্ট জঙ্গি অভ্যুত্থান ঘটিয়েছিলেন, তার একটা উইকেট কিন্তু পড়ে গেছে। এই নৌবাহিনী প্রধান, বিমান বাহিনী প্রধান আগামী বছর 12ই জুন তার টেনিউর শেষ হবে। ওয়াকারের টেনিউরও শেষ হবে আগামী বছর 23শে জুন। সো তাদের চলে যাওয়া, এক ধরনের প্রস্তুতি কিন্তু তাদের শুরু হয়ে গেছে। এবং তারা যেহেতু অন্যতম মাস্টার মাইন্ড এই জঙ্গি অভ্যুত্থানের, সুতরাং তাদের প্রত্যাশা অনেক বেশি ছিল, কিন্তু বর্তমান সরকারের কাছে তেমন পাত্তা পাচ্ছে না। কিন্তু এই মুহূর্তে লেফটেন্যান্ট জেনারেল ফৈজুর কিন্তু আবার লাইমলাইটে চলে আসছেন। ইউনূসের আমলে প্রচন্ড প্রতাপ ছিল এই লেফটেন্যান্ট জেনারেল কামরুল এবং লেফটেন্যান্ট জেনারেল ফৈজুরের। কামরুলকে তো পররাষ্ট্র মন্ত্রণালয়ে হ্যান্ড ওভার করা হয়েছে। ফৈজুল একটু ব্যাকফুটে ছিলেন এনডিসির কমান্ড্যান্ট হিসেবে, কিন্তু এখন আবার ফৈজুলকে কেন্দ্র করে একটা নড়াচড়া শুরু হয়েছে। আগামী দিনে সেনা প্রধানের দৌড়েও ফৈজুল কিন্তু থাকবেন। আবার আমেরিকা বাংলাদেশের যে যৌথ সামরিক মহড়া শুরু হয়েছে, অপারেশন টাইগার্স লাইটনিং 2026, সেটি কিছু অংশ হয় এই কক্সবাজারের ওইদিকে। এটি 2017 সাল থেকে চললেও আজকাল যে এই অপারেশনটা যৌথ মহড়া হয়, সেই যৌথ মহড়া নিয়েও কিন্তু অনেক রকমের কথাবার্তা শোনা যায়। বা এই যৌথ মহড়ার আড়ালে আমেরিকার কি অন্য কোনো উদ্দেশ্য আছে কিনা, বিশেষ করে এই টেকনাফ সীমান্তে আরাকান আর্মি ও অন্যান্য বিচ্ছিন্নতাবাদী গ্রুপ রয়েছে, যাদের অনেকের সাথেই আমেরিকার আপাতত ভালো সম্পর্ক রয়েছে। সো এই অপারেশন টাইগার্স লাইটনিং এর নামে বা অন্তরালে তারা কি অন্যান্য কাজ করে কিনা, সেটা নিয়ে আজকাল কথা উঠেছে। এদিকে সম্প্রতি বেলুচিস্তানে 15-16 জন পাকিস্তানি আর্মি অফিসার অপহৃত হয়েছে। পাকিস্তান সরকার মনে করছেন যে এই অপহরণের জন্য দায়ী হলো বেলুচিস্তানের এই বিদ্রোহীরা। খবর নিয়ে জানা গেছে যে 2016 থেকে 2023 পর্যন্ত এই যে অপহৃত আর্মি অফিসার, এরা বেলুচিস্তানের নারীদের সাথে সহিংস আচরণ করেছে। তো বেলুচিস্তানের এই বিপ্লবীরা তার প্রতিশোধ নিয়েছে। সবশেষে এই জুলাই মাস জঙ্গি আন্দোলনের মাস। 2 বছর আগে এই জুলাইয়ে জঙ্গি অভ্যুত্থান ঘটেছিল, আপনাদের সেটা মনে আছে। কিন্তু 2 বছর পেরোতে না পেরোতেই মানুষের মোহভঙ্গ হয়েছে। মানুষ আজকাল মনে করছে যে জুলাই আগস্টের নামে তাদের আসলে প্রতারিত করা হয়েছিল, এবং তার রিফ্লেকশন কিন্তু আমরা বিভিন্নভাবে দেখছি। এই যে গত 16ই জুলাই আবু সাইদের মৃত্যুবার্ষিকী ছিল, সেই অনুযায়ী বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে একজন মন্ত্রী গিয়েছিলেন বিএনপির আবু সাইদের স্মরণ সভায় আবু সাইদকে নিয়ে আলোচনা করতে। সেই সভাটির যে ছবি আমরা পেয়েছি, তাতে প্রায় 70% সিট খালি ছিল। মন্ত্রী পর্যন্ত বলতে বাধ্য হয়েছেন যে জুলাই স্পিরিট, আবু সাইদের নাম তিনি মনে করেছিলেন যে বিশ্ববিদ্যালয়ে ছাত্রছাত্রীদের উপস্থিতিতে এই সভাটিতে উপচে পড়া ভিড় হবে। কিন্তু যে ছবি আমরা দেখলাম, আসলে মানুষের মোহ ভেঙে গেছে। এই জুলাই আগস্ট নিয়ে একটা বইয়ের মোড়ক উন্মোচন ছিল, সেই মোড়ক উন্মোচনের অবস্থা আরো মাজুর। দেখেন, আমি ছবিটা দেখাচ্ছি।
দেখেন মঞ্চে কয়েকজন বক্তা আর দর্শক সারিতে দেখেন পুরো অডিটোরিয়াম ফাঁকা, 2-3 জন। এত বড় একটা বিপ্লবী সম্পাদক, তার অনুষ্ঠানে কি দেখেন মঞ্চে কয়েকজন বক্তা আর দর্শক সারিতে দেখে অবস্থা। এসব জুলাইয়ের মোড়ক, জুলাই ট্যাবলেট এখন আর পাবলিক দিতেছে না। জুলাইয়ের সামনে আরো দিন পড়ে আছে। আপনারা দেখবেন যে মানুষ এই জুলাই, এখন তো জুলাই শুধু বলে না, এর সাথে আরো কিছু শব্দ যোগ করে বলে। এই হলো জুলাই। প্রিয় বন্ধুরা, আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তার চেয়েও জরুরি হলো নিরাপদে থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ। হেডলাইনটা শুনে অবাক হয়ে গেলেন তো? ভাবছেন মানে সরকার তাকে জোর করে তুলে নিয়ে গিয়েছে যন্তর মন্তর থেকে, এই তো? দেখুন না এরপর কি হয়, এই বলছেন তো? আমি বললাম কিছু হবে না, ঠান্ডা হয়ে যাবে সব কিছু। কেন বলছি ঠান্ডা হয়ে যাবে? কারণ সোনম ভুল পথে চলেছেন। যে দাবি দুটো নিয়ে বাজারে নেমেছিলেন, সেই ইস্যু দুটোই দেশের বড় সংখ্যার মানুষ সমর্থন করেন না। সমর্থন করলে দেশ জুড়ে মিটিং মিছিল শুরু হয়ে যেত সোনম ওয়াংচুকের সমর্থনে। হয়েছে কোনো মিটিং মিছিল দেখেছেন কোথাও? হ্যাঁ, সোশ্যাল মিডিয়াতে কিঞ্চিত বাতাস উঠেছে, ঝড় উঠেছে কি? একদম না। আর সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলে ভারতের মতো বিশাল দেশে সরকারকে ধাক্কা দেয়া যায় না। আর ভারতে কোন সরকার আছে এখন? বিজেপির জাতীয়তাবাদী সরকার। মানুষ যে এই সরকারের জাতীয়তাবাদী চরিত্রকে দুহাত তুলে সমর্থন করে, সেটা বুঝতে রকেট সায়েন্স জানার কোনো দরকার পড়ে না। সুতরাং যারা ভাবছেন ওই সেই 2010-11 সময় আন্না হাজারের, তারপরেও আন্না হাজারের যে আন্দোলন নিয়ে তার সাথে যেগুলো মেলাচ্ছেন যারা, তাদের উদ্দেশ্যে বলি সফল হবে না। আন্না হাজারের সময় সারা দেশ জুড়ে, কলকাতাতে যে কত জায়গা মোমবাতি মিছিল হয়েছিল, সেই সব কথাগুলো ভাবুন। আর সোনম ওয়াংচুকের বেলায় কিছুই না। সোনম ওয়াংচুকের দাবি দুটোর একটা দাবি প্রত্যক্ষভাবে ভারতের জাতীয়তাবাদী মানুষের মানসিকতায় আঘাত করেছে। কোন দাবিটার কথা বলছি? তার লাদাখ নিয়ে দাবির কথা। লাদাখ নিয়ে তার দাবির কথা বলার আগে লাদাখের প্রেক্ষাপটটা একটু বলি। 2019 সালে জম্মু কাশ্মীর থেকে আলাদা করে লাদাখকে কেন্দ্রশাসিত অঞ্চল ঘোষণা করা হয়। সরকার যে কারণগুলো সামনে রেখেছিল তা হলো দুর্গম লাদাখ অঞ্চলের ভৌগোলিক বিচ্ছিন্নতা, ভিন্ন সংস্কৃতি ও নিজস্ব চাহিদার কথা বিবেচনা করে কেন্দ্র সরকার সরাসরি নিজেদের শাসনের মাধ্যমে দ্রুত পরিকাঠামোগত ও অর্থনৈতিক উন্নয়ন সাধন করবে। এছাড়া লাদাখের মানুষের দীর্ঘদিনের দাবি ছিল কাশ্মীর কেন্দ্রিক রাজনীতির প্রভাব থেকে মুক্ত হওয়া। কারণ জম্মু কাশ্মীরকে কেন্দ্র যত টাকাই দিক না কেন, তার খুব অংশ লাদাখে আসত, সবই কাশ্মীরেই লেগে যেত। তাই লাদাখের মানুষ জম্মু কাশ্মীরের অধীনে থাকতে চাইছিল না। সংসদে সরকার আর যে কারণটি দেখিয়েছিল সেটা হলো ভারতের সীমান্তবর্তী এই অঞ্চলের, এখানে কাছেই চীনও আছে, পাকিস্তানও আছে, এই অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করা এবং সুশাসনের মাধ্যমে অঞ্চলটিকে দেশের মূল স্রোতের সাথে যুক্ত করা। সোনম ওয়াংচুকের কি অভিযোগ ছিল? তার অভিযোগ লাদাখের সম্পদ বহিরাগতরা লুট করে নিয়ে যাচ্ছে। লাদাখের মানুষ তাদের প্রতিনিধি নির্বাচনের সুযোগ পাচ্ছে না। সুতরাং সংবিধানের 6ষ্ঠ তহবিলের অধীনে লাদাখকে স্বায়ত্তশাসন দেয়া হোক,
ওই যেমন নর্থ ইস্টের রাজ্যগুলোর ক্ষেত্রে রয়েছে তেমন লাদাখকে স্বায়ত্ত শাসন দেয়া হোক, রাজ্যের মর্যাদা ফিরিয়ে দেয়া হোক, ইত্যাদি ইত্যাদি। স্থানীয় জনগণের হাতে জমি ও সম্পদের নিয়ন্ত্রণ থাকবে, বিক্রি করা যাবে না, ইত্যাদি এইসব। কিন্তু দেখুন, এর বিরুদ্ধে মামলা তৈরি হয় সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্ট কি বলেছিল? কেন্দ্র সরকারকে বলেছিল জম্মু কাশ্মীরে সে তাদেরকে রাজ্য পূর্ণ রাজ্যে তাড়াতাড়ি, যত তাড়াতাড়ি সম্ভব সেটা করার। কিন্তু লাদাখের বেলাতে একটা কথাও বলেনি যে লাদাখে রাজ্য করতে হবে কিংবা এগুলো সম্পর্কে কিচ্ছু বলেনি। 2019 সালে সংবিধানের 370 এই অনুচ্ছেদ বাতিলের পর আইনিভাবে লাদাখ এবং জম্মু কাশ্মীরে বহিরাগতদের জমি কেনার সুযোগ তৈরি হয়েছে। তবে দুই অঞ্চলের বাস্তব পরিস্থিতি কিন্তু আলাদা। লাদাখ ও জম্মু কাশ্মীরের বর্তমান ভূমি নীতির বাস্তব চিত্রটা কি দেখুন। জম্মু কাশ্মীরে সেখানে 370 অনুচ্ছেদ এবং 35 ধারা বাতিলের পর ভারতের যে কোনো নাগরিকের জন্য জম্মু কাশ্মীরে জমি কেনার আইনি পথ উন্মুক্ত হয়েছে। ডোমিসাইল বা স্থায়ী বাসিন্দা হওয়ার বাধ্যবাধকতা এখন আর নেই। বাস্তব পরিস্থিতি এটা হলেও 2019 সালের পর থেকে এ পর্যন্ত 631 জন অআদিবাসী বা বহিরাগত ব্যক্তি জম্মু কাশ্মীরে জমি কিনেছে। যদিও যারা কিনেছে তাদের বেশিরভাগ হলো লাদাখের কার্গিল জেলার মুসলমানরা। এছাড়া দিল্লি, হরিয়ানা, পাঞ্জাব ও মহারাষ্ট্রের কিছু বাসিন্দা এবং কিছু কর্পোরেট প্রতিষ্ঠানও সেখানে জমি কিনেছে। লাদাখও একটা কেন্দ্রশাসিত অঞ্চল হওয়াতে সেখানে তাত্ত্বিকভাবে বহিরাগতদের জন্য জমি কেনা বেচা উন্মুক্ত হয়েছে। কিন্তু বাস্তব পরিস্থিতি কি? জম্মু কাশ্মীরে কিছু জমি কেনা বেচা হলেও লাদাখে কোনো বহিরাগত বা বাইরের কোম্পানি এখনো অবধি 1 ছটাক জমি কিনতে পারেনি। ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে সংসদে জানানো হয়েছে যে লাদাখে বাইরের কোনো নাগরিক বা বহুজাতিক প্রতিষ্ঠান জমি ক্রয় করেনি, কারণ স্থানীয় জনগণ তাদের বিরোধিতা। ষষ্ঠ তফসিলের দাবি, এই দাবি জানিয়ে জমি কেনা বেচার আন্দোলনের করছে এবং এই আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন কে? সোনাম ওয়াংচুক। এখানে প্রথম প্রশ্ন ওঠে স্বার্থের। ষষ্ঠ তফসিল কার্যকর হলে সবচেয়ে বেশি লাভ হবে কার? স্থানীয় ভূমি মালিক আর অভিজাত শ্রেণীর, যারা বহিরাগত বিনিয়োগ এবং শ্রমিকদের প্রবেশ ঠেকাতে চান। তাই অনেকেই বলছেন এই আন্দোলনের নৈতিক আবরণের নিচে আছে সোনাম ওয়াংচুকের স্পষ্ট একটা আঞ্চলিক অর্থনৈতিক স্বার্থ এবং তিনি চান না যে লাদাখের উন্নতি হোক, অথচ বলছেন লাদাখের উন্নতি চাই আমরা। 2025 সালের সেপ্টেম্বরে পরিস্থিতি চরমে ওঠে যখন এইসব দাবি নিয়ে লেতে হিংসাত্মক বিক্ষোভ ছড়িয়ে পড়ে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রিপোর্টে সরাসরি অভিযোগ করা হয় ওয়াংচুক তার ভাষণে আরব বসন্ত ও নেপালের জেনজি বিক্ষোভের প্রসঙ্গ টেনে জনগণকে উস্কানি দিয়েছেন। সাথে আপনারা দেখেছেন যে মোহাম্মদ ইউনূসের সঙ্গেও মানে গলা জড়াজড়ি করে দাঁড়িয়ে রয়েছেন এই সোনাম ওয়াংচুক। এই অভিযোগের ভিত্তিতে তাকে জাতীয় নিরাপত্তা আইনে 6 মাস আটকে রাখা হয়েছিল। পরে কেন্দ্র তাকে মুক্তি দেয়। লাদাখ পর্ব থেকে মুক্তি পাওয়ার পর ওয়াংচুক তার দ্বিতীয় লড়াইয়ে নামেন, এবার শিক্ষা ব্যবস্থার দুর্নীতি নিয়ে। 2026 সালের জুন মাসে তিনি যোগ দেন ককরোচ জনতা পার্টির যুব আন্দোলনে। দাবি ছিল কি? নিট প্রশ্ন ফাঁসের পূর্ণ তদন্ত চাই, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে পদত্যাগ করতে হবে, পরীক্ষা ব্যবস্থায় স্বচ্ছতা আনতে হবে। 27 জুনের মধ্যে হুমকি দেন কোথায়? জেনেভা থেকে। জেনেভায় গিয়েছিলেন তিনি তখন। তিনি হুমকি দেন
যে 27 জুনের মধ্যে জবাব না পেলে 28 জুন থেকে অনির্দিষ্টকালের অনশনে বসবেন। সরকার কোনো জবাব দেয়নি, তারপর ওয়াংচুক অনশনে বসেন। এখানে দ্বিতীয় বড় প্রশ্নটা হলো, একজন শিক্ষাবিদ পরিবেশ কর্মী, তাকে ভেবে নিলাম তিনি পরিবেশ কর্মী, নেক্সাসে পুরস্কার পেয়েছেন, কেন একটি রাজনৈতিক দলের মঞ্চ তিনি বেছে নিলেন? ককরোচ জনতা পার্টি। এই পার্টি একটা নতুন রাজনৈতিক সংগঠন, যাদের নিজস্ব রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা থাকতে পারে। কিছু সমালোচক এই জোটকে সরাসরি দেশ বিরোধী শক্তির মিলিত রাজনৈতিক কৌশল, সেই ডিপ স্টেট, যারা এখানে কৃষকদের আন্দোলন থেকে শুরু করে 2024-এ নরেন্দ্র মোদীকে হারাবার জন্য যত রকম করা যায় তাই করেছিল। ওয়াংচুক নিজে বারবার কি বলছেন তিনি রাজনীতিতে যোগ দিতে চান না, শুধু তরুণদের সমর্থন জানাতে এসছেন। কিন্তু তিনি যে ককরোচ পার্টি আর অন্যান্য ইন্ডি জোটের পার্টিগুলোর প্রত্যক্ষ পরোক্ষ মদত নিয়ে অনশনে বসেছেন, সেটা তো স্পষ্ট দেখা যাচ্ছে। এই দলগুলো খুব আন্তরিকভাবে আশা করছিল যে বিজেপি নতি স্বীকার করবে না আর ওয়াংচুকও অনশন তুলবেন না, এবং ওয়াংচুক মমতা ব্যানার্জি নন যে লুকিয়ে চিকেন স্যান্ডউইচ খেয়ে সুস্থ থাকবেন। সুতরাং ফল কি হবে? তিনি মরবেন, আর তিনি মরলে বিজেপি হটানোর একটা বিশাল আন্দোলন তৈরি করা যাবে। এমন পরিস্থিতিতে পুলিশ কি করলো? শেষ রাতে ঝটিতি অ্যাকশন চালিয়ে সোনামকে তুলে নিয়ে গিয়ে হাসপাতালে ভর্তি করে দিল। এই ঘটনায় ককরোচরা খুব কষ্ট পেয়েছে, তারা বাধা দেওয়ার চেষ্টাও করেছিল। পুলিশ যে লাঠি তুলল, অমনি হাওয়া। কষ্ট পেয়েছে ইন্ডি জোট। সবাই ভেবেছিল সোনাম দেহ রাখবেন, এবং দেহ রাখলে যেসব দল আজ বিজেপির সাথে প্রতিযোগিতায় না থাকতে পেরে শুয়ে পড়েছে জমিতে, তারা জমির ওপরে আবার উঠে দাঁড়াবে। আর তারা তাই পুলিশের এই কাজের তীব্র প্রতিবাদ করছে। প্রতিবাদ তাদের সঙ্গে করছেন আরো একজন, তিনি সোনাম ওয়াংচুকের ধর্মপত্নী। তিনি বলেছেন দিল্লি হাইকোর্ট তো সোনামের শরীরের দিকে নজর রাখতে বলেছিল, কিন্তু হাসপাতালে তুলে নিয়ে যাওয়ার কথা তো বলেনি। তাহলে দেখা যাক দিল্লি হাইকোর্ট কি অর্ডার দিয়েছিল। অনশনের 18 দিন পার হওয়ার পর ওয়াংচুকের স্বাস্থ্যের এমন অবনতি হয় যে অ্যাডভোকেট রাকেশ কুমার সাইনি দিল্লি হাইকোর্টে একটি জরুরি জনস্বার্থ মামলা দায়ের করেন। তিনি বলেন, যদি সোনাম নিজে অনশন না ভাঙেন তাহলে তাকে যেন জোর করে তরল খাদ্য ও ভিটামিন দেয়া হয়, আর কারণ 48 ঘন্টার মধ্যে তার প্রাণ সংশয় হতে পারে। সোনাম নিজেও বলেছিলেন 20 দিনেই তিনি অতীত হয়ে যাবেন, 20 দিনের মাথায় লোকে একটা বড় খবর পাবেন। 15 জুলাই বৃহস্পতিবার এই মামলার শুনানিতে দিল্লি হাইকোর্টের প্রধান বিচারপতি দেবেন্দ্র কুমার উপাধ্যায় এবং বিচারপতি তেজাস কারিয়া তাদের ডিভিশন বেঞ্চ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মন্তব্য করে। তারা বলেন যে প্রতিটি নাগরিকের জীবন অত্যন্ত মূল্যবান এবং তা বাঁচাতে সরকারের সব রকম প্রচেষ্টা করা উচিত। এর প্রেক্ষিতে আদালত কেন্দ্রীয় সরকারকে নির্দেশ দেয় প্রতিদিন সরকারি চিকিৎসকদের দিয়ে ওয়াংচুকের ক্লিনিক্যাল স্বাস্থ্য পরীক্ষা করাতে হবে এবং চিকিৎসকদের মতামতের ভিত্তিতে প্রয়োজনীয় হস্তক্ষেপ নিতে হবে। খেয়াল করবেন আদেশের এই বাক্যটি বলেছেন কি, চিকিৎসকদের মতামতের ভিত্তিতে প্রয়োজনীয় হস্তক্ষেপ নিতে হবে। তো চিকিৎসকদের মতামতের ভিত্তিতে সরকার প্রয়োজনীয় হস্তক্ষেপ করেছে। সলিসিটর জেনারেল আদালতে আশ্বাস দিয়েছিলেন যে এই নির্দেশ কার্যকর হবে। এরপর আদালত কেস নিষ্পত্তি হয়েছে ঘোষণা দেয়। তারপর দিল্লি পুলিশের সৌজন্যে ওয়াংচুক যন্তর মন্তর থেকে হাসপাতাল।
সেখানে নাকের ভিতর দিয়ে তরল খাবার, ভিটামিন, প্রোটিন সব পাঠিয়ে তাকে মরতে দেয়া হবে না। কতদিন? দিন নয়, মাস নয়, কয়েক বছরও হতে পারে। এই ব্যাপারে ভারতে এবং সম্ভবত অন্যতম বিশ্ব রেকর্ডে সেটা আছে মণিপুরের ইরম শর্মিলা চানুর। আপনারা হয়তো মনে আছে আপনাদের, আপসপা এই আইনের প্রতিবাদে তিনি অনশনে বসেছিলেন। সরকার তাকে বাঁচিয়ে রেখেছিল কতদিন জানেন? ঠিক এইভাবে দীর্ঘ 16 বছর। শর্মিলার লড়াই ছিল একান্ত ব্যক্তিগত স্তর থেকে, তার পেছনে কোনো রাজনৈতিক দল ছিল না। তবু তিনি অনশন চালিয়ে গেছেন 16 বছর। এজন্য তার নামও হয়ে গিয়েছিল আয়রন লেডি অফ মণিপুর। তারপর স্বেচ্ছায় তিনি অনশন ভাঙেন 16 বছর পর। এখন বিয়ে থা করে ঘর সংসার করছেন। শর্মিলা 16 বছর অনশন করেছেন। ওয়াংচুক কত বছর করবেন? নাকি কয়েকদিন পরে ভাঙবেন অনশন? বলা মুশকিল, কারণ এনার তো আবার রাজনৈতিক গন্ধ আছে শরীরে। তবে খুব তাড়াতাড়ি ভাঙলে পাবলিক হাসবে, তাই তাড়াতাড়ি ভাঙবেন না। তবে তিনি ওই যে বললাম রাজনীতির মানুষ, তার রাজনীতি মুখ থুবড়ে পড়বে। সবচেয়ে বড় কথা, হাসপাতালে কড়া পুলিশ পাহারায় থাকতে হবে তাকে। বাইরের লোক দেখা করতে পারবে না। তার স্ত্রী অবশ্য যেতে পারবেন। তাকে দিয়ে অনশন ভাঙার কথা কি ঘোষণা করতে পারবেন সোনাম ওয়াংচুক? তাতেও কিন্তু সোনাম রাজি হবেন না। তার স্ত্রী হয়তো রাজি হতে পারেন, কিন্তু ইনি রাজি হবেন না। চক্ষু লজ্জা বলে একটা কথা আছে না, আমরণ অনশন ঘোষণা দিয়ে মরার আগেই প্রত্যাহার করলে মানুষ কি বলবে? একটা সম্ভাবনা ছিল, দেশ জুড়ে যদি প্রতিবাদ আন্দোলন হতো তাহলে হয়তো সোনাম বলতে পারতেন অশান্ত দেশকে, দেশের অশান্ত মানুষকে শান্ত করার জন্য তিনি অনশন প্রত্যাহারের সিদ্ধান্ত নিচ্ছেন। কিন্তু মুশকিল হলো, দেশের কোথাও ওয়াংচুক সাহেবের জন্য মুখে কেউ একটু চুকচুক পর্যন্ত করছে না ওয়াংচুকের জন্য। একটা বড় সড়ো প্রতিবাদ মিছিল পর্যন্ত হয়নি দেশের কোথাও। শুধু দিল্লিতে ককরোচরা যা কিছুটা হৌতাস করছে। আমার পরিচিত এক নিট পরীক্ষার্থীকে জিজ্ঞেস করলাম, সোনামের দাবি নিয়ে তোমার কি মত? সে খিচিয়ে বলল, কোন দাবি? ওই ধর্মেন্দ্র প্রধানকে পদত্যাগ করতে হবে, তদন্ত চাই ইত্যাদি, এই যে তিনটে না দুটো না তিনটে কথা বলেছেন। তো আমি বললাম, হ্যাঁ, তা তোমার কি বক্তব্য এই ব্যাপারে? সে খিচিয়ে বলল, পৃথিবীর কোন দেশে পরীক্ষার প্রশ্নপত্র লিক হয় না বলুন তো? সব দেশে হয়, হচ্ছে, হয়েছে। ইংল্যান্ড, আমেরিকা সব দেশে হয়েছে। এই কিছুদিন আগে টোয়েফেল পরীক্ষা ইংল্যান্ড যেটা করে সারা পৃথিবীর জন্য, তার প্রশ্নপত্র ফাঁস হয়েছে। তার জন্য দোষীরা শাস্তিও পায়। কোথাও সেজন্য শিক্ষামন্ত্রী পদত্যাগ করে, তার পদত্যাগের দাবিও ওসব দেশে কেউ তোলে না। ভারতেই দেখুন না, বিজেপি জমানার এই 12 বছর চলছে, এর আগে 2004 থেকে 2014 যত প্রশ্নপত্র ফাঁস হয়েছে সেটা তার সংখ্যা এই বিজেপি আমলের থেকে বেশি, তার ডবল। এই কয় বছরে কোন শিক্ষামন্ত্রী পদত্যাগ করেছে? কোন পদত্যাগের দাবি উঠেছিল? আমি কিঞ্চিত সন্দেহ জানালাম। এবার বললাম গুগল, আমি বললাম যে এটা কি বলছোটা কি, এরকম তো সত্যিই তাই, পৃথিবীর কোথাও সব দেশে এরকম হয়? সে বলল, গুগল সার্চ করুন, সব পাবেন। আমার কথায় বিশ্বাস করতে হবে না। আমি তবু বললাম, তাহলে সোনাম ওয়াংচুকের কি গতি হবে বলে তুমি মনে করছো? সে ঠোঁট উল্টে বলল, যত তাড়াতাড়ি অনশন তুলে নেয় তত মঙ্গল। তবে সরকার তাকে অনশন তুলতে দেবে বলে আমাদের মনে হয় না। তাকে ওই অনশনেই আটকে রাখবে। বেচারা সেই দুঃখের কথা মুখ ফুটে বলতেও পারবে না কাউকে, কারণ লোক তো হাসবে এই ভয়ে। তারপর 2-4 বছর পর কিংবা তারও পরে জেল থেকে বেরিয়ে ভোটে দাঁড়াবে। শর্মিলা যেটা দাঁড়িয়েছিল 16 বছর পরে জেল থেকে বেরিয়ে,
তো জেল হাসপাতাল থেকে, জেল নয় হাসপাতাল থেকে, তো শর্মিলার মতো জামানত জব্দ হবে ওয়াংচুকেরও। সুতরাং ধরে নিন ওয়াংচুকের খেল খতম। যাই কাকু বলে চলে যাচ্ছিল, আমি তবুও বললাম দাঁড়াও দাঁড়াও, তুমি কি বিজেপি করো বাবা? এই প্রশ্নটার জবাব দাও তো। উত্তর না দিয়ে ছেলেটি মুচকি হাসলো, বলল যা পারেন ভেবে নিন না। এখানে শেষ করছি, ধন্যবাদ।